আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। জুলাই শহীদ দিবস আজ। রংপুরে আবু সাঈদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, আয়োজন কিরকম দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। আজ 16 জুলাই শহীদ দিবস এবং এই জুলাই শহীদ দিবসকে ঘিরে শহীদ দিবসকে ঘিরে এবং বিশেষ করে শহীদ আবু সাঈদকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাপক আয়োজন করেছে এবং এই আয়োজনের এরই মধ্যে কিন্তু দুজন উপদেষ্টা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আজকে সকালবেলাও কিন্তু এই জুলাই দিবস উদযাপন উপলক্ষে এবং শহীদ আবু সাঈদ দিবস উদযাপন উপলক্ষে সকাল 6টায় পীরগঞ্জে আবু সাঈদের গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেছেন এবং 7টায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কবর জিয়ারত করেছেন এবং সকাল 10টায় কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন উপদেষ্টা মণ্ডলীর দুজন। যদি জানাই যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এরই মধ্যে কিন্তু অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই আলোচনা সভার কিন্তু শুরুতেই আমরা যেটি দেখেছি, আলোচনা সভা শুরুর পূর্বেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন এবং বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। এছাড়া কিন্তু অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জুলাই আন্দোলনে যারা আহত ছিলেন তারা। এছাড়াও রংপুর জেলা প্রশাসন থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মচারী এবং কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু আজকের এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এই প্রথম শাহাদাত বার্ষিকী শহীদ আবু সাঈদের যে উপলক্ষে আয়োজন, সেই আয়োজনে কিন্তু অংশ নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু মূল আলোচনা অনুষ্ঠান শুরু হবে। আরেকটি বিষয় জানাতে চাই যে এই 16 জুলাইয়ের গত 2024 সালের 16 জুলাই কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট বর্তমানে শহীদ আবু সাঈদ গেট নামে পরিচিত। সেই শহীদ আবু সাঈদ গেটের সামনেই কিন্তু পুলিশের গুলিতে বৈষম্য নিরসনের আন্দোলনে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার আন্দোলনে কিন্তু আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন এবং তারপরে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে আন্দোলন সেটি কিন্তু গণ অভ্যুত্থানের রূপ নেয়। কোটা বিরোধী আন্দোলন সেটি কিন্তু সারা বাংলাদেশে একেবারে ছড়িয়ে পড়ে এবং সেই গণ অভ্যুত্থানে কিন্তু বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে স্বৈরাচার বলা হয়, এবং সেই স্বৈরাচারী শেখ হাসিনার কিন্তু পতন হয়। সর্বোপরি যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল জুলাইয়ে, সেই গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে কিন্তু এই রংপুরের শহীদ আবু সাঈদকে আখ্যায়িত করা হয়ে থাকে এবং তারই স্মরণে কিন্তু আজকের এই প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই বিশাল আয়োজন এবং আয়োজনে কিন্তু কিছুক্ষণ আগে যেটি জানালাম, এরই মধ্যে বাংলাদেশের বর্তমানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসে উপস্থিত হয়েছেন। এছাড়া কিন্তু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এসে উপস্থিত হয়েছেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয় এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এরই মধ্যে কিন্তু বিভিন্ন কর্মচারী উপস্থিত হয়েছেন। মূল আলোচনা কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে। সব মিলিয়ে যদি বলতে চাই, আজকের এই শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষ আয়োজন করেছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু উপদেষ্টারা শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন এবং সকালে কিন্তু আবু সাঈদের গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেছে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এই ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ জামাল আপনাকে। জুলাই শহীদ দিবসের শোক আয়োজনের বিস্তারিত নিয়ে রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা।
জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে যাচ্ছেন এনসিপি নেতারা। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় এনসিপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে বিভিন্ন সংস্কার এবং দেশ গড়ার প্রত্যয় নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে জুলাই পদযাত্রা করছে। এরই ধারাবাহিকতায় 16তম দিনে আজ গোপালগঞ্জে আসবেন। আজকে গোপালগঞ্জ সহ মাদারীপুর এবং শরীয়তপুরেও পদযাত্রা রয়েছে। এর ভিতরে গোপালগঞ্জে যে পদযাত্রা রয়েছে সেটি মূলত 11টার দিকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা এখনো এসে পৌঁছয়নি। তাদের আজকে যে প্রোগ্রাম রয়েছে, শুধু তারা গোপালগঞ্জ শহরে প্রবেশ করে যে বেসিক ব্রিজ সংলগ্ন একটি জায়গা থেকে পদযাত্রা করে শহরের যে পৌর পার্ক রয়েছে, এখানে যে মুক্ত মঞ্চ, এখানে পথসভা করবেন বলে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। আজকে যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসার কথা রয়েছে। তাদের এই আশাকে কেন্দ্র করে যে মঞ্চ, যে আয়োজনটি সম্পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত সব কার্যক্রম শেষ করে ফেলেছে। এখানে স্থানীয় নেতৃবৃন্দ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা তৎপর রয়েছেন, এবং ঢাকা থেকে এপিবিএন এবং আরআরএফ এর 250 পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে। আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, এই এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার যে উলপুর এলাকা রয়েছে সেখানে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে এনসিপির পদযাত্রার সর্বশেষ। ধন্যবাদ জাবিরুল। এনসিপির জুলাই পদযাত্রার বিস্তারিত নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাবিরুল। এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজার এলাকার পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, এখন পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। সায়না, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেক্ষেত্রে কিন্তু স্থানীয়রা অনেকটা আতঙ্কিত রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সকাল 9টার দিকে কিন্তু সদর উপজেলার যেই জায়গাটি রয়েছে উল্লাপুর গ্রাম, সেই জায়গাটিতে কিন্তু পুলিশের একটি পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আমার পিছনের চিত্র যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, এই এনসিপির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছে তাদের আগমনকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় গ্রামে গঞ্জে কিন্তু পুলিশি টহল চলমান ছিল। সেই টহল চলমান অবস্থায় পুলিশের একটি পিকআপ এই উল্লাপুর গ্রামে চলে আসে। সেক্ষেত্রে কিন্তু এখানে 50 থেকে 60 জন দুর্বৃত্তরা এখানে এসে তাদের উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করে এবং এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জায়গাটি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, গাড়ির মধ্যে থাকা যে চাকা এবং যন্ত্রাংশগুলো রয়েছে সব কিন্তু ঝলসে গিয়েছে, এবং এই পুলিশের গাড়িতে থাকা প্রায় 5 থেকে 7 জন যারা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু আহত অবস্থায় রয়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছে যে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। তবে এই জায়গাটিতে আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই জায়গাটি এসেছেন এবং তারা এই জায়গাটি পরিদর্শন করে কিন্তু এখন কিন্তু পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটি যখন পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, এনসিপির যেই পদযাত্রাটি হচ্ছে যে পৌর পার্কে, সেই জায়গাটিতে কিন্তু অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ওই জায়গাটি কিন্তু নিরাপদ স্থানে রয়েছে। তবে এই বিচ্ছিন্ন ঘটনার কেন্দ্র করে কিন্তু এখানকার স্থানীয়রা অনেকটা আতঙ্কিত অবস্থায় রয়েছে। তো এই ছিল গোপালগঞ্জ থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ। ধন্যবাদ সাইফুল আপনাকে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ডের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম।
ফেনীতে দুর্গত এলাকায় পানি নামতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমদ নিলয়। নিলয়, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখতে পাচ্ছেন এবং দুর্গতদের সহায়তায় কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। হ্যাঁ, ধন্যবাদ। আমরা দেখেছি যে আসলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞার কিছু কিছু এলাকায় এখনো জলবদ্ধতা রয়েছে। এই জলবদ্ধতার কারণ সম্পর্কে স্থানীয়রা বলছেন বিভিন্ন যে ফেনীতে 244টি নদ নদী রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় দখল করে ফেলেছে। পানির প্রবাহ ঠিক না থাকার কারণে কিন্তু সেখানে পানির প্রবাহ সেগুলো কিন্তু ঠিক মতো যেতে পারছে না, সেই কারণে কিন্তু জলবদ্ধতা রয়েছে। তবে মানুষের বাড়িঘর থেকে পানি নেমেছে, কোথাও মানুষের বাড়িঘর বা সড়কে কিন্তু পানি নেই। আমরা দেখেছি যে বন্যা পরবর্তী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের ঘর বাড়ি, মাছের ঘের এবং রাস্তাঘাট সহ অবকাঠামোগত কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানকার যে জেলা প্রশাসন রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা এখনো পর্যন্ত যে ক্ষতির সম্পূর্ণ নিরূপণ করতে পারেনি বলে জানিয়েছেন। এখানকার পানি সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে বিভিন্ন যে খামারগুলো রয়েছে, হাঁস, মুরগি এবং গবাদি পশু সহ অন্যান্য হাঁস মুরগি খামারে কিন্তু এই পর্যন্ত 1,70,70,750 টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে এই ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখেছি 58 জন খামারি, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি এখানকার কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, আতিকুল্লাহ, তিনি আসলে বলছেন যে এখানকার প্রায় 29,000 কৃষক এই বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে যে তাদের যে ক্ষতি হয়েছে তার মধ্যে যদি বলেন তিনি 38,07,84,000 টাকা এই কৃষি খাতে ক্ষতি হয়েছে। তবে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যেসব কৃষকরা রয়েছে তাদের যে জমির আবাদগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। প্রায় 29,000 কৃষকের আবাদ কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু তিনি বলছেন। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 28,000 হেক্টর কৃষকের জমি। তবে এখানকার আমরা দেখেছি যে মৎস্য কর্মকর্তা রয়েছে আমিনুল হক, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে প্রায় 2,323টি পুকুরের মাছ ইতিমধ্যে ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ তিনি জানাচ্ছেন আমাদেরকে প্রায় 8,71,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে। তবে আমরা দেখেছি মৎস্য এবং প্রাণী সম্পদ এবং কৃষি সম্পদের যে ক্ষতি হয়েছিল এগুলো কিন্তু পরিপূর্ণ ক্ষতির নিরূপণ তারা করে এইসব হিসাবটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা এখানকার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ অর্থাৎ এলজিডির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই ফেনী জেলায় এলজিডির যে সকল সড়কগুলো রয়েছে অর্থাৎ গ্রামীণ যে সকল সড়কগুলো রয়েছে এই সড়কগুলোর মধ্যে 126টি সড়কের ক্ষতিগ্রস্ত হয়েছে। 126টি সড়কের 300 কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে তিনি জানিয়েছেন। এখানকার যে সড়ক বিভাগ রয়েছে তিনিও জানাচ্ছিলেন যে সড়ক বিভাগে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো ইতিমধ্যে সড়কগুলোর কাজ চলমান রয়েছে, সেখানে ঠিকাদার নিয়োগ রয়েছে বলে কিন্তু জানিয়েছেন, যার ফলে কিন্তু তাদের যে ক্ষতি সেটি কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেনি বলে তিনি বলছিলেন। তবে এখানকার যে বহুমাত্রিক ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবেই নিরূপণ করতে পারেনি। আমরা একটু আগে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তবে এখানকার যে চিত্র সেটি কিন্তু অনেকটা এখন ভালো রয়েছে এবং কি বাঁধ মেরামতের কাজ চলছে। তো এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নিলয় আপনাকে। বন্যা দুর্গত এলাকার খবরাখবর নিয়ে ফেনী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিলয়। সাতক্ষীরায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে চরম ভোগান্তিতে পড়তে হয় জেলার বাসিন্দাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সেখানকার কর্তৃপক্ষ, বিস্তারিত নিয়ে আমাদের জানান। শায়না, সাতক্ষীরা জেলার 7টি উপজেলার মধ্যে 4টি উপজেলা আজকে জলাবদ্ধতায় আক্রান্ত। তবে বিশেষত সাতক্ষীরা সদর উপজেলার যে দুরবস্থা, মধ্যবর্তী এই সদর উপজেলার যে দুরবস্থা সেটি অবর্ণনীয়, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে আছি শায়না, এটি হচ্ছে সাতক্ষীরার
মেডিকেল কলেজের খুব নিকটবর্তী বাকাল, এখানে এটি হচ্ছে হাই স্কুল, বাকাল মাধ্যমিক বিদ্যালয়, এর ডান পাশে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমি একটু দেখাচ্ছি, এটি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু দুর্ভাগ্য, আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি আজকে প্রায় 2 মাস আজকে প্লাবিত। বৃষ্টি শুরু হয়েছে জুলাই মাসের প্রথম থেকে, প্রবল বৃষ্টি প্রলয় সেটি শুরু হয়েছে জুলাই মাসের শুরু থেকেই, কিন্তু তার আগে থেকেই কিন্তু এই অঞ্চলটি প্লাবিত। প্রশাসনের কাছে বারবার হস্তক্ষেপ কামনা করেও সাধারণ মানুষ সেভাবে কোনো প্রতিকার পাচ্ছে না। এই সংকটের মূল কারণটি হচ্ছে অপরিকল্পিত মৎস্য চাষ, যেটি ঘের, সেই ঘেরের কারণেই আজকে এই বিদ্যালয়ে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সবাই আজকে ভোগান্তির শিকার। আজকে এই মানুষগুলো বারবার জানানো সত্ত্বেও এই ঘের মালিকগুলো কিন্তু তারা তাদের পানি নিষ্কাশনের পথ, খাল নদীতে যে পানিগুলো যাবে সেই পথগুলো খুলে দেয়নি। প্রশাসনও সেই ব্যাপারে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সেটি করতে পারেননি। এখন আসলে কি রকম ভোগান্তিতে আছেন, আমরা একটু এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন, আমরা সেই শিক্ষকদের কাছে একটু কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা আমরা এখানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি। সামনে স্কুলের সামনে পানিবদ্ধতা, অ্যাসেম্বলির কোনো সুযোগ নাই। সেটা যদিও আমরা সাময়িকভাবে ক্লাসে করছি, তারপরেও নিচুতলায় 3টে রুমে আমার, সেখানেও মেঝেতে পানি উঠে গেছে। হাই স্কুলের শিক্ষক আমি, হাই স্কুল থেকেই বলছি। স্যানিটেশন কার্যক্রমের কি অবস্থা? স্যানিটেশন কার্যক্রমও টোটালি পানিবদ্ধ। সেখানে বাচ্চারা স্যানিটেশনের কাজে যেতে পারছে না, বারবার আমাদের কাছে আপত্তি জানাচ্ছে, কিন্তু আমরাও তো নিরুপায়। আমরা তো ওখানে কিছুই করার এখন সুযোগ নাই, জলবদ্ধতার কারণে পানি কমে না গেলে এটা করা সম্ভব না। আমরা একজন প্রধান শিক্ষকের যে অসহায়ত্ব, সেই অসহায়ত্বের কথা কিন্তু শুনলাম সায়না, যে কি নিরুপায় অবস্থায় তারা দিনাতিপাত করছে। এই অবস্থায় সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠানগুলো 100-র বেশি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই দুরবস্থার মধ্যে রয়েছে। এর মধ্যে একটি ঘটনা উল্লেখ না করলেই নয়। গতকাল আয়েশা এবং খাদিজা নামের 6 বছর এবং 8 বছরের 2 শিশু কন্যা, যারা জলাবদ্ধ গোবিন্দপুর এলাকায় ছিল, সেখানে যাতে ডুবে না যায় তার জন্য তার পিতা মহিন গাজী পাঠিয়েছিল তার নানার বাড়িতে। সেই নানার বাড়িতে যে তারা খেলতে খেলতে পানিতে ডুবে, এই জলাবদ্ধ পানিতে ডুবেই কিন্তু মৃত্যুবরণ করেছে ঝিটকিতে। এই যে করুণ চিত্র, যে করুণ চিত্র আসলে ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ এর প্রতিকার চায়, দ্রুত এই জলাবদ্ধতার হাত থেকে মুক্তি চায়। তারা এই অপরিকল্পিত মৎস্য চাষীদের কর্তৃক যে ঘেরগুলো, যারা ঘের মালিকরা এই নদী এবং খালে পানি আটকে রেখেছে, জলাবদ্ধ করে রেখেছে, এই তাদের হাত থেকে পরিত্রাণ চায় এবং দ্রুত এই পানি নিষ্কাশন চায়। এটি হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। সায়না, ধন্যবাদ সুমন আপনাকে। সাতক্ষীরায় জলাবদ্ধতার চরম পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। সাভারে নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় মহাসড়কের পাশেই যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সঙ্গে মিশে এই আবর্জনা সৃষ্টি করছে চরম দুর্ভোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার থেকে সহকর্মী দেওয়ান ইমন। ইমন, জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। সায়না, আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি সাভারের একেবারেই প্রাণকেন্দ্র, সাভার বাজার বাস স্ট্যান্ড। এবং বাজার বাস স্ট্যান্ডের যে ধরনের ময়লা আবর্জনা আছে, বিশেষ করে কাঁচা বাজারের, মাছ বাজারের এবং বাসাবাড়ি থেকে শুরু করে সাভারের যে সমস্ত ক্লিনিক হাসপাতালগুলো আছে, সেই হাসপাতাল, ক্লিনিক, বাসাবাড়ি এবং এই যে কাঁচা বাজার, সব ময়লাই কিন্তু সাভারের যে প্রাণকেন্দ্র যে বাজার বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু সড়কের উপরে এভাবে প্রতিনিয়ত ফেলা হচ্ছে। আমরা দেখছি যে এটি কিন্তু এই যে 2-1 দিনের ময়লা জমার কারণে এরকমটি হয়েছে তা নয়, এখানে কিন্তু দিনের পর দিন কিন্তু এই কাজটি করে যাচ্ছে। খোদ পৌরসভা থেকে ময়লা এসে, পৌরসভার যে সমস্ত ময়লাগুলো সংগ্রহ করছে সেগুলো কিন্তু ভ্যানে করে এসে
এই সড়কের উপরে ফেলা হচ্ছে। এই সড়কটি কিন্তু নানা কারণে গুরুত্বপূর্ণ, যেহেতু সাভারে স্মৃতিসৌধ রয়েছে, এখানে প্রায় সময় কিন্তু ভিভিআইপিরা এই পথগুলো ব্যবহার করেন। সেই মহাসড়কের পাশে এইভাবে কিন্তু প্রতিনিয়ত ময়লার স্তূপ কিন্তু গড়ে তোলা হচ্ছে। আমরা বিগত দিনে দেখেছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সড়কের পাশে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না, তবে সেই নির্দেশনা উপেক্ষা করে খোদ পৌর প্রশাসনই কিন্তু এখানে ময়লাগুলো ফেলতেছে। পৌরসভা থেকে যে সমস্ত বাসাবাড়ি থেকে তারা যে ভ্যান গাড়িগুলো দিয়ে ময়লা সংগ্রহ করে সেই ময়লাগুলো কিন্তু এখানে ফেলা হচ্ছে। এতে করে একদিকে যেমন স্থানীয় যারা এই সড়কগুলো ব্যবহারকারী রয়েছেন তারা যেমন প্রতিনিয়ত এটি দুর্গন্ধে কিন্তু তারা শিকার হচ্ছেন, অন্যদিকে কিছুটা বৃষ্টি হলেই কিন্তু এই যে ময়লাগুলো সেগুলো বৃষ্টির পানিতে মিশে কিন্তু ড্রেনের মাধ্যমে পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ছে। এতে করে নানাবিধ রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। কিছুক্ষণ আগে আমরা পথচারীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে এই সড়কটুকু পাড়ি দিতে কিন্তু তাদের নাক চেপে ধরে কিন্তু এখান দিয়ে যেতে হয়। এখানে যেহেতু এই মহাসড়কের পাশেই বেশ কয়েকটি এই 1 কিলোমিটারের এই সাভার বাজার বাস স্ট্যান্ডের 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রতিনিয়ত শিক্ষার্থীরা এই সড়কটি ব্যবহার করে যান, সেখানে কিন্তু তাদেরকে কিন্তু এই দুর্গন্ধের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। এতে করে একদিকে যেমন এই যে মশা উৎপন্ন হচ্ছে এই নোংরা থেকে, অন্যদিকে কিন্তু পরিবেশও কিন্তু নষ্ট হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জোরালো ভাবে কিন্তু এটার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ আমরা কিন্তু নিতে দেখিনি। এখানে যে সমস্ত গাড়িতে করে ময়লা ফেলা হচ্ছে, যারা ময়লা ফেলছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও কিন্তু আমরা নিতে দেখিনি, যার ফলে কিন্তু প্রতিনিয়ত যে ময়লা ফেলার যে একটা প্রবণতা সেটি কিন্তু এখানে অব্যাহত রয়েছে। এই কারণেই এখানকার যে পরিবেশ সেটি কিন্তু ক্রমশ নষ্ট হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যে সাভারে কিন্তু স্থায়ী কোনো ডাম্পিং জোন নেই। যে ডাম্পিং জোন না থাকার কারণে কিন্তু সাভারের এই যে যত্রতত্র ভাবে শুধু কিন্তু এই যে সাভার স্ট্যান্ডে ময়লা ফেলা হচ্ছে এমন জিনিস ঢাকার যে মহাসড়কের আমিন বাজার থেকে আমরা দেখেছি যে জিরানি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে, আমিন বাজারে, হেমায়েতপুরে, সাভার স্ট্যান্ডে, নবীনগরে এবং জিরানিরও বেশ কয়েকটি এলাকায় কিন্তু এভাবে ময়লা ফেলে কিন্তু পরিবেশ কিন্তু নষ্ট করা হচ্ছে। এবং এই ময়লা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে পুরো সাভারটি যেন ময়লার নগরীতে পরিণত হয়েছে। এবং এটির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সাভার উপজেলা ইউনো যিনি রয়েছেন তিনি বলছেন যে সকলকে কিন্তু সচেতন হতে হবে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি না করলে এটি কোনোভাবেই রোধ করা সম্ভব না। শায়না। ধন্যবাদ ইমন। সাভারে নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সেখানকার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত 1000 রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, পৌর প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কিনা বিস্তারিত নিয়ে আমাদের জানান। সারা দেশে নেই, নরসিংদীতে বর্তমানে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিভিল সার্জন, জেলা হাসপাতাল এবং সদর হাসপাতাল থেকে বিভিন্নভাবে ডেঙ্গু রোগীদের সেবা দেওয়ার তারা চেষ্টা করছেন এবং তারা শুধু হাসপাতালে এসেই নয়, বাড়িতে থেকেও কিভাবে এই ব্যাপারে চিকিৎসা নিতে পারে এই ধরনের পরামর্শ দিচ্ছেন। আমি বর্তমানে রয়েছি নরসিংদী জেলা হাসপাতালে, বা আমার সাথে রয়েছে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মিজানুর রহমান। মিজান ভাই, আপনি কি আমাদেরকে বলবেন যে বর্তমান নরসিংদীর ডেঙ্গুর কি অবস্থা এবং আপনাদের কি ব্যবস্থা নিয়েছেন এবং আরো কি আপনারা প্রতিরোধের কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আমাদের 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদীতে আজকে 195 জন অন্তঃবিভাগীয় রোগী ভর্তি আছে, তার মধ্যে 7 জন ডেঙ্গু রোগী। আমরা গত জুন জুলাই মাসে দেখছি ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশ বেড়েছে। আমাদের বহির্বিভাগ এবং অন্তঃবিভাগে কিন্তু রোগীর চাপ ডেঙ্গুর আগের চেয়ে বেশি। এখন ডেঙ্গু রোগীরা এইগুলো নিয়ে কমপ্লেনগুলো নিয়ে আমাদের কাছে আসছে, জ্বর, মাথা ব্যথা, বমি এবং এর সাথে আনএক্সপ্লেইনড উইকনেস। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ডেঙ্গু রোগী আগে যেভাবে করে হয়তো 5-7 দিন পরে সুস্থ হয়ে যেত, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের শরীর ব্যথাটা এবং দুর্বলতাটা বেশ 10-15 দিন বা ইভেন 20 দিনও থাকছে। আর আমাদের সরকারের নির্ধারিত মূল্যে, খুব স্বল্প মূল্যে আমাদের ডেঙ্গুর IgM, IgG, CBC থেকে শুরু করে NS1 ফর ডেঙ্গু এই পরীক্ষাগুলো করা হচ্ছে এবং বিনামূল্যে IV ফ্লুইড থেকে অন্যান্য ফ্লুইড দিয়ে সরকারি হাসপাতালে, আমাদের এই হাসপাতাল এবং অন্য সরকারি হাসপাতালে তার চিকিৎসা প্রদান করা হচ্ছে।
তবে ডেঙ্গু রোগীদেরকে আমাদেরকে যেটা পরামর্শ থাকবে, অনেক রোগী হয়তো আসতে পারছেন না, ওভার টেলিফোনে তারা আমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আমরা সেই পরামর্শ দিচ্ছি। সকল রোগীকে হাসপাতালে ভর্তি হবে এমন নয়, তার সাইন সিমটম এবং তারা যদি আমাদের পরিবারে আসেন সেই অনুযায়ী আমরা পরামর্শ দিচ্ছি। এবং তাদের বাসায় থেকেও কিন্তু তারা যদি আইভি ফ্লুইড অথবা আমরা যদি মনে করি তারা বাসায় থেকে চিকিৎসা নিয়ে ময়মনসিংহে আলোচিত ট্রিপল মার্ডারের অভিযুক্ত প্রধান আসামি নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সর্বশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। ভাবির উপর প্রচন্ড ক্ষোভ ছিল আসামি নজরুল ইসলামের, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু সে তাদেরকে হত্যা করে, অর্থাৎ ভাবি ময়না আক্তার এবং তার ভাতিজাকে কিন্তু সে হত্যা করে পরিকল্পিতভাবে এবং দা দিয়ে গলা কেটে সেই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু আমরা দেখেছি যে এটি নিয়ে সারা দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয় এবং সমালোচনার সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু ঘটনার 36 ঘন্টার মধ্যেই কিন্তু প্রধান অভিযুক্ত নজরুল ইসলামকে কিন্তু গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ আজকে কিন্তু ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। অর্থাৎ সেই সংবাদ সম্মেলনে কিন্তু পুলিশ জানিয়েছেন যে প্রধান অভিযুক্ত নজরুল ইসলাম তিনি কিন্তু স্বীকার করেছেন যে তার প্রায় সময় ভাবির সঙ্গে ঝগড়া হতো, খাবার এবং টাকা পয়সা ধার দেনা চাওয়া নিয়ে কিন্তু ঝগড়া হতো। সেই ঝগড়া থেকেই কিন্তু সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। অর্থাৎ গত সোমবার রাতে কিন্তু সে সেই হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকে। অর্থাৎ মঙ্গলবার সকালে কিন্তু সেই লাশ উদ্ধার করা হয়। আমরা মামলার তদন্ত কর্মকর্তা রয়েছেন আমিনুল হক, আমরা একটু যুক্ত হব, জানতে চাই ঘটনার 36 ঘন্টার মধ্যেই কিন্তু প্রধান অভিযুক্ত নজরুল ইসলামকে আপনারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ তাকে কিভাবে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে কি জানিয়েছে মূলত আপনাদের? ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা সহ দেশবাসী অবগত হয়েছেন যে ভালুকার ইতিহাসে এটি একটি অন্যতম নৃশংস এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড। একই সাথে ভিকটিম ময়না আক্তার, তার শিশু সন্তান রাইসা এবং নীরব হাসানকে নির্মমভাবে গলা কেটে হত্যা নিশ্চিত করে আসামি পালিয়ে যায়। তো এই ঘটনায় আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমদের লাশ উদ্ধার করে সুরতহাল করি এবং ময়না আক্তার এবং তার শিশু সন্তান এবং স্বামীসহ যে বাসায় থাকতেন সেই বাসার পাশের রুমেই এই আসামি নজরুল ইসলাম তাদের সাথে পরিবারের সাথে বসবাস করতেন। এই আসামি নজরুল ইসলাম পূর্বেও একটি হত্যাকাণ্ডের জয়দেবপুর থানার একটি মামলার আসামি ছিলেন এবং প্রায় 2 বছর জেল হাজতে ছিলেন। বিগত 2-2.5 মাস পূর্বে সে জেল হাজত থেকে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার পর সে ভালুকায় তার ভাই ভাবি এবং শিশু সন্তানদের সাথে একই বাসায় বসবাস করে আসছিল। তো ভাই ভাবির সাথে তার বিভিন্ন পারিবারিক বিষয়, খাওয়া দাওয়া, বাসায় থাকা, এই বিষয়গুলো নিয়ে মনোমালিন্য বা বাকবিতণ্ডা হতো। সেই বাকবিতণ্ডার জের ধরে ঘটনার আগের দিন দুপুরবেলায় তার বাবির সাথে বাকবিতণ্ডা হয় এবং এই নিয়ে তার ভাইয়ের কাছে বিচারও দেয়। কিন্তু সে এই বিষয়টা নিয়ে মনে মনে ক্ষুব্ধ ছিল এবং সে সুযোগ খুঁজতে থাকে তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এবং এরই জের ধরে 13 তারিখ রাত্রে, গভীর রাত্রে অর্থাৎ 14 তারিখ রাত অনুমান 1টার সময় সে ঘরে থাকা ধারালো দা দিয়ে এই প্রথমে ময়না আক্তারের গলা কেটে হত্যা করে, তারপর 2 শিশু সন্তান জেগে উঠলে তাদেরকেও মুখ চেপে ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। আমরা এই ভিকটিমের ঘরের ভিতর যেখানে নজরুল ইসলাম বসবাস করত তার বসবাসের চৌকির নিচ থেকে আমরা সেই ধারালো রক্তমাখা দা একটি চাদরে মোড়ানো অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। একই সাথে ভিকটিমের পরিহিত লুঙ্গি যেখানে রক্তের দাগ লেগেছিল সেটা আমরা বাথরুম থেকে ভিজা অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। তো আসামিকে শনাক্ত করা এবং তাকে গ্রেপ্তার করা খুব কঠিন একটা বিষয় ছিল, কারণ আসামি ছোটবেলা থেকেই ভবঘুরে অবস্থায় বড় হয়েছে। বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন শহরে সে ঘোরাফেরা করত এবং ছোটখাটো বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তো সেই সূত্র ধরে তার সাথে যেহেতু মোবাইল ছিল না, আমরা ম্যানুয়ালি আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
তাকে ধরার জন্য নেত্রকোনা, গাজীপুর, ভাষণ, এমসি বাজার, মাওনা সহ গাজীপুর, জয়দেবপুর এলাকায় আমরা বিভিন্ন টিমে ভাগ হয়ে তাকে গ্রেপ্তারে অভিযান চালাই। এবং গতকাল সে একজন পথচারীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে তার এক আত্মীয়র ফোন করে জানায় সে কেন্দুয়া আছে, কিন্তু আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হই যে সে কেন্দুয়া না, সে গাজীপুরে আছে। সেক্ষেত্রে আমরা গাজীপুরে তার যেহেতু পূর্বাপর ইতিহাস জানি যে সে কোথায় কোথায় বিচরণ করতে পারে, সে অনুযায়ী আমরা তল্লাশি চালাই এবং গাজীপুর জেলার জয়দেবপুর রেল স্টেশন এর প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি বলছিলেন যে এই হত্যাকাণ্ডটি যে ঘটিয়েছে, অর্থাৎ প্রধান অভিযুক্ত নজরুল ইসলামকে তার বড় ভাই 2.5 মাস আগে কিন্তু জেল থেকে 40,000 টাকা দেনা করে মুক্ত করেছিলেন। তিনি অপর একটি হত্যা মামলায় কিন্তু জেলে ছিলেন এবং তার ভাইকে কিন্তু এই জেল থেকে বের করার পরেই কিন্তু একসাথে বসবাস করতেন ভালুকায়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তার ভাই রফিকুল ইসলামের স্ত্রী সন্তানদের কিন্তু তিনি নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এটি কিন্তু একটি আলোচিত হত্যাকাণ্ড এবং এই বিষয়টি নিয়ে কিন্তু পুলিশ কর্মকর্তারা বলছেন কিন্তু সামাজিকভাবে মানুষকে কিন্তু সচেতন হতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। দর্শক, ময়মনসিংহে আলোচিত ট্রিপল মার্ডারের আসামি আটকের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।